আজকের ব্লগে আপনাদেরকে নিয়ে যাব বাঁকুড়ার এক গ্রামে। এই গ্রামটার নাম হলো চাতরা, আর এখানে হলো আমার মামা বাড়ি, মানে অভিরূপেরই মামা বাড়ি। তো আমারও মামা বাড়ি হলো। মামা নতুন বাড়ি বানিয়েছে এত সুন্দর করে, তাই সেখানে আমি গেছিলাম। দুদিন থেকে এলাম, দিদার সাথে গল্প করলাম, মামা মামিমার সাথে গল্প করলাম। আছে দুই মামা মামিমা আর তাদের ছেলেমেয়েরা বেশিরভাগই বাইরে থাকে কাজের কারণে। শুধুমাত্র আমার একমাত্র আদরের ননদ মুনু, যে বিষ্ণুপুরে স্কুলের টিচার, ও এসেছিল। মা ঘুরিয়ে দেখালো তার কর্মক্ষেত্র। এই কর্মক্ষেত্রে মা কাটিয়েছে দীর্ঘ 40টা বছর সময়। সেই সময় কি করেছেন উনি, সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। মামা ঘুরিয়ে দেখালো ওদের থাকার ঘরটা। মাটির ঘর ছিল, সেই ঘর কীরকম হতো সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। এখন আর এখানে কেউ থাকে না, খালি পড়ে আছে ঘরটা, কিন্তু স্মৃতিতে ভরপুর। ওদের আদি মন্দির, তার সাথে কিছু পশু পাখি চারপাশে যারা ঘুরে বেড়াচ্ছিল তাদের ছবি তুললাম। আর দেরি না করে চলুন ব্লগটাকে তাহলে শুরু করা যাক। হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব 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 ভালো আছেন। আমার নাম হলো রিয়া, আর আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আজকের একটা নতুন ব্লগে আমার এই চ্যানেলে, যার নাম হলো লিফি সিজন। এই হলো আমার মা। মায়ের বাবার বাড়ি হলো এই গ্রামে, যার নাম হলো চাতরা। বিয়ের পর থেকে যতবার এসছি এই চাতরা গ্রামে, একটা অনাবিল আনন্দে মন ভরে গেছে। মানুষের ব্যবহার, একের সাথে সবার মিলেমিশে থাকা, গল্প গুজব, হই হট্টগোল, সারা রাত ধরে না ঘুমিয়ে বকবক করা, এইসবই সময় কেটে গেছে এই চাতরার ঘরে। সেটা অবশ্য কেটেছিল মাটির বাড়িতে, আর এখন তৈরি হয়ে গেছে নতুন বাড়ি। নতুন বাড়িতে এসেও আনন্দটা কিন্তু একই রকম আছে। এই হলো আমাদের দিদা, মানে অভিরূপের দিদুন, আর তিনি 80 বছর বয়স হয়ে গেল, বিরাট এনার্জেটিক আমার দিদা, অভিরূপের দিদা। হ্যাঁ গো দিদা, তোমার নাম কি? আমার নাম অনেক বড়, কনকলতা, কনকপ্রভা। আমার নামটা বলো। ভবতোষ নন্দী। ভবতোষ নন্দী। তুমি কত সালে এসছো চাতরায়? কতদিন আগে? তখন আমার 13 বছর বয়স। 13 বছর বয়স। কেমন লাগছে নতুন বাড়িতে এসে, এই বাড়িটা এসে? যাই বলো নাই বলো, সেটাই তো আমার জন্মস্থান। আর জন্মস্থান তো মহিলা, ওই জিনিসগুলো নাই, এই জিনিসগুলো নাই। তারপরে রসুন ছাড়াচ্ছে, বলতে নি, নিন্দে করতে নি। হ্যাঁ, তেমনি ওর শ্বশুর মশাই ভালোবাসতো, সবাই ভালোবাসতো। এইটা লাচির বাড়ি। এটা লাতির বাড়ি। দিদার বয়স ঠিক কত হলো সেটা কিন্তু দিদা ভুলে গেছে। সবসময় বলে নাকি 82-83 বছরই বয়স, কিন্তু সেটা আমার ননদ বলছিল 5 বছর আগেও তাই নাকি বলতো। আসলে বয়স হয়ে গেলে আর কি বলুন, 80 আর 85 খুব একটা তো পার্থক্য নেই। আমরা যখন ছোট থাকি তখন 9 আর 10-এর অনেক বেশি পার্থক্য মনে হয়। 1 বছরের বড়, না জানি কত বড়, আমার থেকে সিনিয়র, উঁচু ক্লাসে পড়ে। দেখলেন কিরম সুন্দর রসুনটা ছাড়িয়ে ফেলছে দিদা। বয়স বেড়ে গেছে, কিন্তু চোখ আর হাত এখনো খুব ভালো আছে। এমন অনেক কথা মনে রাখতে পারে যেটা আমরা ভুলেই যাব। যেমন ধরুন, 2 দিন আগে লাঞ্চে কি খেয়েছিলেন সেটা কি আর মনে আছে আমার? আজকেও মনে পড়ছে না পরশু দিন কী খেয়েছিলাম। দিদাকে জিজ্ঞেস করলে ঠিক বলে দিচ্ছে। কি মেমোরি ভাবুন তো। এই হলো আমার আদরের ননদ, ওর নাম হলো সোমাশ্রী। সোমাশ্রী বানাচ্ছে চা, আর আমরা আদর করে ওকে সবাই মুনু বলে ডাকি। হ্যাঁ রে, এরা হলো আমার 2 মামিমা, 2 মামিমা, ছোট মামিমা, বড় মামিমা। ঘুগনি করছে, আর এটা এই যে এখানে ঘুগনি হচ্ছে, এখানে কাপ সাজানো হয়েছে। টুকুতে সবার হয়ে যাবে। এটা বিনা চিনি চা, বিনা চিনিতে চা। এখানে লাউয়ের তরকারি রান্না হবে। খেতে পারি আমি কফি বা গ্রিন টি বা ওই ইনফিউশনগুলো, কিন্তু আসল স্বাদ দুধ চাতেই মেলে। চাটা নিয়ে ভাবছি একটু রোদে গিয়ে বসি। বাকিরা সবাই রোদে বসে গল্প জুড়েছে, আমিও সেখানে পার্টিসিপেট করি। এদিকে মুনু তৈরি করে ফেলেছে প্রত্যেকের জন্য চা। ওদিকে বড় মামিমা বসিয়ে দিয়েছে ঘুগনি, আলু দিয়ে একটু কসুরি মেথি ফোড়ন দিয়ে, বা বেশ গন্ধ উঠেছিল কিন্তু এই ঘুগনিটার। ঘুগনি সেদ্ধ চলছে। এরপরে মুড়ি দিয়ে চানবেলায়, ওই যে আগের দিন আপনাদের বললাম যে এখানে ওই 10:30-11টা নাগাদ চানবেলা ব্রেকফাস্টটাকে বলে, সেই সময় আমরা সবাই মিলে ঘুগনি মুড়ি খাবো। দেখছেন আম গাছটায় কি বোল এসেছে,
ভরে গেছে আমের মুকুলে গাছটা। এত কাছ থেকে আমের মুকুল আগে কখনো আমি দেখিনি। চলুন আপনাদেরকেও একটু দেখিয়ে দিই। আসলে ওদের বাড়ির ঠিক পাশে যে আম গাছটা আছে, দোতলায় পুরো ওদের ছাদের ওপরে আমের মুকুলগুলো ঝুঁকে পড়েছে। আর রোদের আলো পড়ে কি সুন্দর দেখতে লাগছে দেখুন তো। নতুন আমের পাতা আর তার সাথে আমের মুকুল। এই যেটা দেখতে পাচ্ছেন এগুলো হলো আমের কুঁড়ি। আর এই যে ছোট্ট ছোট্ট আমের ফুল ফুটেছে, ওখানেই নিষিক্ত হয়ে গেলে ফুল লাগবে আম, আর তারপরে তৈরি হবে ছোট্ট আম, যেটাকে বলা হয় আমের কুশি। ধীরে ধীরে বড় হয়ে কাঁচা আম, আর পাকলে পাকা আম। নিচ দিয়ে কে একজন অনেকগুলো ঝুড়ি নিয়ে যাচ্ছে। ঝুড়ি বিক্রেতা নাকি এতগুলো ঝুড়ি বাড়ির জন্য নিয়ে যাচ্ছে কি জানি। এরপরে আমরা সবাই বেরিয়ে পড়লাম একটু ঘুরে দেখতে চাতরা গ্রামটা। এই হলো ছোট মামু, দুই মামিমা, আমি, আমার মা, আমার ননদ আর ছোট মামু। আমরা সবাই মিলে গ্রাম ঘুরতে বেরোলাম। মামিমা ছোট মামুর চুলটা একটু ঠিক করে দিল, আর মুনু আমার মায়ের চোখে চশমাটা দেখে কী সব যেন বলছিল। এবার পুরো দল মিলে বেরিয়ে পড়লাম একটু হেঁটে চারিদিকটা দেখতে। ঘুগনি মুড়ি খাওয়া হয়ে গেছে, পেট ভরা হয়ে গেছে। এরপর দুপুরে তৈরি হবে কষা মাংস। তার আগে একটু আমরা গ্রামে হেঁটে হেঁটে ঘুরবো। দেখুন কি সুন্দর লাগছে। বাড়ির দুই বউ হাত ধরাধরি করে ননদকে নিয়ে হাঁটতে বেরিয়েছে। আমি কিন্তু ওদেরকে বলিনি তোমরা হাত ধরে হাঁটো, ওরা নিজেরাই দেখছি হাত ধরে হাঁটছে। দেখে আমার এত সুন্দর লেগেছে যে আমি ছবিটা তুলে রেখেছি। আর এই দেখুন একটু হাঁটতেই চোখে পড়লো এই হাঁসগুলো। এই হাঁসগুলো কি হাঁস বলুন তো? না পাতি হাঁস না রাজহাঁস, কি যে বলবো ওই দুটোকে ঠিক বুঝলাম না। আর এই দুজনকেও দেখতে পেলাম, ছোট্ট ছোট্ট দুটো কুকুরের ছানা, বেশ চঞ্চল। খিদে পেয়েছে মনে হয়, মুখ দেখেই মনে হচ্ছে এই আমাকে খেতে দে, একটু ল্যাজ নাড়াই, তোরা খেতে দে, ল্যাজ নাড়াচ্ছিস জোরে জোরে, দে দে এক্ষুনি দে, এরম যেন মুখের ভাবটা। তারপরে দেখি একজন আয় আয় করে ডাকছেন ভাত ডাল মাখা নিয়ে। কুকুর ছানাগুলো তো গেল, সাথে সাথে হাঁস দুটোও দেখি ফলো করতে শুরু করেছে। প্রথমে ভাবছি কুকুর ছানাগুলো হাঁসগুলোকে নিয়ে ওদের মধ্যে যুদ্ধ লাগবে না তো। পরে দেখছি যে ওরা বেশ ভালো বন্ধু। মানে কুকুরটা দেখছি হাঁস না পৌঁছাতে পেছন ফিরে দেখছে কোথায় গেল বন্ধুরা আমার। তারপরে দেখি অবাক করা দৃশ্য, চারজনে মিলে এক জায়গা থেকেই খাবার খাচ্ছে, কেউ কাউকে ডিস্টার্ব করছে না। হাঁসেরা তাদের মতো টুকটুক করে খাবারটা খাচ্ছে, আর কুকুরগুলো তাদের মতো নিচে মুখটাকে করে জিভ দিয়ে চেটে চেটে খাবারটাকে খাচ্ছে। হাঁসগুলো যেটা দেখলাম অল্প করে খাবার মুখে ঢুকিয়ে গলাটাকে সোজা করে উঁচু করে দিচ্ছে, তাহলে মনে হয় ভাতটা একটু ভিতরের দিকে নিজের গলার মধ্যে ঢুকবে। আসলে ওদের মুখটা ছুঁচলো তো, কতটুকুই বা হাত মুখে ঢুকছে বলুন না। আর ওদের মনে হয় জিভটাও ঠিক কুকুরগুলোর মতো নয়। কুকুরগুলো যেমন মুখ নিচু করে জিভ দিয়ে টেনে টেনে ঠিক খাবার খেয়ে নিতে পারে, হাঁসগুলো প্রতিবার একটু করে খাবার নিয়ে গলা উঁচু করছিল খাবারটাকে গেলার জন্যে। কি অদ্ভুত দৃশ্য, কি অদ্ভুত বন্ধুত্ব, কেউ কাউকে ডিস্টার্ব করছে না। আমি কথা বললে বলবে না? তুমি বলো কথা। ওরা রেগে গেছে। তুই কে? মুনু এই দেখো পেছনে দেখো একজন এসছে। হ্যালো। এই শুধু আলুই খায় নাকি? আবার একটু থেকে যাবে না ওরা। কান চুলকে নিল। হেভি লাগছে না? কুটুকুটু লাগছে। হ্যাঁ বড় হয়নি বলে বেশি ভালো লাগছে। আর দুটো আছে সুন্দর দেখতে না ছাগল ছানাটাকে, কি যে মিষ্টি লাগছিল। লোম টোম গায়ে একবারে ভর্তি, আর একদম ঝকঝকে পরিষ্কার। এই গ্রামে মান্নারা অনেক দিনের বাসিন্দা, সেই প্রায় 300-400 বছর আগেকার ইতিহাস। সেই সময় থেকেই সমস্ত ছেলে মেয়েরা তাদের ছেলে মেয়েরা সবাই এখানে রয়ে গেছে। মানে আমার শাশুড়ি মা বিয়ের আগে মান্না পরিবারের অন্তর্গত ছিলেন, আর এই মান্নারা আগে নাকি নন্দী ছিল, উপাধি পাওয়া গেছিল নাকি মান্না। এই মান্না পরিবারের একজন আদি পুরুষ, যার নাম ছিল শালগ্রাম নন্দী, তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই রাধা দামোদরের সুন্দর টেরাকোটার কাজ করা মন্দিরটি, মানে বিষ্ণু ভগবানেরই মন্দির। কিন্তু আমরা যখন গেছি সে সময় দরজা বন্ধ ছিল, তাই এর মধ্যে আর ঢোকা সম্ভব হয়নি। গ্রামটাকে আরো অনেকক্ষণ হেঁটে হেঁটে ঘুরলাম, চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করি। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম গ্রামের অস্থল নামক এক জায়গায়। এই জায়গাটাকে গ্রামের কেন্দ্রও বলা যেতে পারে।
সামনে যে বড় মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হলো রাম মন্দির। শীতকাল তো তাই চারপাশে আলু লাগানো হয়েছে। এই জায়গাটাই হলো মায়ের কর্মক্ষেত্র। লোকজন আমাদের সবাই ছিলাম বেশি, এখন দেখছি সব ফাঁকা হয়ে গেছে, লোক সংখ্যা কমে গেছে। আমরা লুকিয়ে লুকিয়ে আম চুরি করে খেতাম, এখন কিছুই দেখতে পাওয়া যাচ্ছে, কিছু দেখতে পাচ্ছি কোনো লোক নেই। না। সময়ের সাথে সাথে গ্রামগুলো ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে, মানুষ কাজের সূত্রে চলে গেছে শহরে বিদেশে। 40 বছর, প্রায় 40 বছর। হ্যাঁ, শেষের দিকে প্রমোশন হয়ে চলে গেছি, অন্যদিকে চলে গেছে। এই হলো মায়ের কাজের জায়গা। একভাবে আর তুমি শ্বশুর বাড়ি নিয়ে এসেছি, রেখে কাজ করেছো। এখানে তুমি কি কাজ করতে? পুরো তোমার প্রিভেনশন দিক, ভ্যাকসিনেশনের দিক সমস্ত। হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে পাবলিক সার্ভিস, পাবলিক হেলথে। আর কতগুলো গ্রামকে কে সামলেছো একা? আমার 4টা গ্রাম। 4টে গ্রাম ছিল, ভিলেজ 4টে, সাব ভিলেজ ছিল 16টা। 16টা। আর কত মানুষ? 5000, 5500 পপুলেশন। 5500 সব মিলিয়ে? বাপরে, একা সামলেছো বলো। এখানে হেড ছিল তুমি? এই দেখো, পরে আশারা যোগ করেছে, আশা কর্মীরা যোগ করেছেন। বিভিন্ন রোগের প্রিভেনশন, চাইল্ড কেয়ার, চাইল্ড বার্থ প্রিভেনশন, এই সমস্ত কিছুই উনি শেখান গ্রামের মানুষদের। আর এইগুলোও কি মন্দিরের অংশ? হ্যাঁ, সমাধিস্থল। সমাধিস্থল। কেমন লাগছে এখানে এসে? অনেক কিছু মনে পড়ে যাচ্ছে, পুরোনো দিনের কথা। কি বলতো, এটা তখন পুরোটাই আমি হেড, তো ভাইরাও বলেছে রিটায়ার করে যখন গেছি মনে হচ্ছে যে সেন্টারটা আমার হাতছাড়া হয়ে গেল। সেন্টারটা হাতছাড়া হয়ে গেল, তাই না? নিজের হয়ে গেছিল। নিজের হয়ে গেছিল। হ্যাঁ, চাকরির পুরনো প্লেস এটা। 40 বছরের সম্পর্ক। 40 বছরের সম্পর্ক। প্রচুর মানুষের ভালোবাসা এখানে জড়িয়ে আছে। আমি বকেছি, তাদের মতামত জানিয়েছে, তাদেরকে সার্ভিস দিতে পেরেছি। কালকে যেন বাসা আসছিলাম, একজনের সাথে দেখা হলো, দেখলে তো তোমাকে খুব মিস করি। হ্যাঁ, তাই তো। যেখানে যাই সেখানে যার সাথে দেখা হয় বলে যে মানে মাকে আর অনেকদিন ছিল তো, আর একা হাতে এত মানুষকে সার্ভিস দিতে পারা প্রচুর দায়িত্বের কাজ। একদিকে সার্ভিস দিয়েছি, রেজিস্টার মেনটেন করেছি, মিটিং অ্যাটেন্ড করেছি, সবটাই করেছি। আমি দেখেছি তো, যখন প্রথম নিয়ে হয়েছে তখন চাকরিটা ছিল সেই মানে অফিস থেকে ফিরে এসেও অফিসের কাজ, সারা দিন, সারা সন্ধ্যা, সারা বিকাল। বাড়িতে গিয়েও করতে হতো, বাড়িতে কাজের চাপ ছিল, প্রত্যেক সেন্টারে 2 জন করে ছিল, আমার এখানটা একজন। তারপর মা মানে স্কুটি করে চলে আসতো সেই দূর থেকে এইখানে, তাই না? বলো, একা চলে আসতে। স্কুটি ছিল না, বাইসাইকেলে করে চলে আসতো। মানে অনেক সময় অভিরূপকে সাইকেলের পিছনে নিয়ে এসেছি, মামা বাড়িতে আমি কি করেছে, বিরাট মহিলা, বিরাট। আমি সার্ভিস করে, সার্ভিস দিয়ে আবার অভিরূপকে সাইকেলের পিছনে নিয়ে বাড়ি গেছি। তাই তো, আমি অনেক গল্প শুনেছি। মাকে বলছি যে এইবার আমি দেখবো তোমার। কিন্তু ব্যাপারটা হচ্ছে অফিসটা আমার বাপের বাড়ির এলাকায়, এটা আমার একটা বিরাট পাওনা। এটা সুবিধা হয়েছে। কেমন যতটা ভালো পেয়েছি, যখন কাজ সার্ভিসটা ভালো দিতে পেরেছি তখন খুব আনন্দ হয়েছে। অনেকটা সময় আবার একটা কোনো একটা মানে স্পেসিফিক কোনো কাজকে ইস্যু করে অনেক ঝামেলার মধ্যেও পড়েছি। তাই তো হবে, এতগুলো বছরের কর্মজীবনে সেটাকে আবার নিজেকেই বের করে আসতে হয়েছে, কি করে করা যায়। যেমন বলছি, একজন একটা ডেথ হয়েছিল, ডেথ রেকর্ড করতে হয়, বুঝেছো? সেই ডেথ রেকর্ডে তোমার একটা মানে যিনি ডেথ হয়েছেন তার একটা এজের কলাম আছে। বাড়ির লোক এসে বলে গেছে যে ওটা 62 না 60-এর ঊর্ধ্বে একটা বয়স বলেছিল, সেটা রেজিস্ট্রেশন হয়েছে। 2-3 বছর পর তারা এসে ক্লেম করছে তোমরা ইচ্ছা করে ওই এজটা বাড়িয়ে দিয়েছো, এটা আরো কম ছিল, আমি টাকা পেতাম, তোমাদের জন্য টাকাটা পাইনি। ব্যবস্থা করা তোমরা করো, টাকা আমি পেতে চাই। বুঝেছো? তো বিরাট চাপ, কি করে কিছু আমরা তো ওরকম করি না। বলছে না, আমরা তো লেখাপড়া জানি না, তোমরা, ওরা লেখাপড়া জানতো, আমরা টিপসই দিয়েছি, তোমরা তোমাদের মন গড়া এজ দিয়ে দিয়েছো। এজ মতো ছিল না, আমি প্রমাণ দেখাচ্ছি। বিরাট ঝামেলা, কিন্তু ওটা আমাদের আর কোনো হাল ছিল না, কিছু করা যাবে না। দিয়ে আমি বুদ্ধি করে সবসময় একজনের কাছে অ্যাপ্লিকেশন নিয়ে রাখতাম যে তোমরা যেমন জানো না, যেখান থেকে পারো, ওটা আমি লিখতাম না, আমি লিখবো না, তোমরা যেখান থেকে পারো একটা অ্যাপ্লিকেশন এনে রাখো। দিয়ে একদিন বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে ঘুমাচ্ছি যে আমার তো একটা ওই অ্যাপ্লিকেশনের ফাইল আছে, ওই ফাইলটা খুঁজে দেখতে হবে কত এজ ছিল। এসে দেখি ওই অ্যাপ্লিকেশনটা মানে কি,
ও যে ডেথ রেকর্ড করাতে চায়, হ্যাঁ হ্যাঁ, সেটা ওরা করবে, হ্যাঁ। ওরে অ্যাপ্লিকেশনটা হঠাৎ মনে পড়েছে, এসে কত বছর আগে এত অ্যাপ্লিকেশন জমা, সেখান থেকে খুঁজে বের করেছি। ও বাবা, হ্যাঁ। যাই হোক, সেগুলো ধরে রেখেছি। হ্যাঁ, তাই রেজিস্টার সুন্দর সাজানো, সুন্দর ছিল, হ্যাঁ, দারুণ করে রাখতাম, খুব টাইম দিতাম এখানে। হ্যাঁ, দিয়ে সেই কাগজটাকে বের করেছি, করে সেটাই আমার অস্ত্র হলো। দেখো, এটা তো আমি লিখিনি, এটা তোমাদের, তাহলে ওরাই ভুল করেছে, তুমি কাকে দিয়ে লিখিয়েছো জানি না, তাহলে সেটা দেখে তো এটা ফিল আপ হয়েছে। হ্যাঁ, তাহলে আমার দোষটা কোথায়? দিয়ে সেখান থেকে আমি বেরিয়ে এলাম। বাবা, তাহলে দেখো প্রত্যেকবার ওই ঝামেলা করতো যে তুমি করেছো। হ্যাঁ, সবাই ভালোবাসা পেয়েছে, এরকম ভালোবাসা পেয়েছে, দায়িত্ব থাকলে যেরকম হবে। এই হলো মায়ের জায়গা। আমি এটা একটা কত আসতে চেয়েছি, কি সুন্দর। ভ্যাকসিন দিয়েছি, পা ফুলে গেছে, চলে এসেছে। তুমি কি ভ্যাকসিন দিলে পা ফুলে গেছে? হতেই পারে, মানে ওটা একটা ফেলিওর রেট আছে, হতেই পারে। কিন্তু আমি যতটা সম্ভব সুন্দর করে দিতাম, হতো না, খুব কম। আমার এদিকে ওই কমপ্লিকেশন গুলো খুব কম হতো, খুবই কম হতো, কিন্তু এসেছে। দিয়ে তাকে আবার কি করে, মানে চ্যানেল ওয়াইজ তাকে ডাক্তার দেখাবার ব্যবস্থা করে দিয়েছিলাম। তুমি দেখো, ওটা কিছু না, তাকে প্রাইমারি যে কেয়ারগুলো দিতে হয় বলে দিয়েছিলাম আগে, এটা করো, করে পড়ার পর যদি না কমে তোমাকে আমি বাচ্চাকে দিয়ে ভালো, যেটা একবারে ট্রিটমেন্টে ভালো হবে সেই ট্রিটমেন্টের জায়গায় তোমাকে আমি নিয়ে যাবো। তো সেখানে নিয়ে গেছিলাম, সে কিওর হয়ে গেল। তখন খুব খুশি। তখন অনেকে অনেক রকম সব সবজি টবজি, মাছ, ডিম, সেসব দিয়ে যেত। এখনো তো ঘরে এসে দিয়ে যায়। কালকে যাতে সাথে দেখা হলো, ওরা প্রচুর ডিম খাইয়েছে আমাকে। ও তাই, সেই তো ভালোবাসাও আছে, বোন বলতো। হ্যাঁ, তাই তো। ওটা মহামেডাম পাড়া, কিন্তু এত ভালোবাসা না, তুমি চিন্তা করতে পারেন। এই তো এখন যদি ডিউটি চলে যেতাম না, কে গাছ থেকে নিম পাতা পেরে দিচ্ছে, তাহলে কে তোমার ডিম আনছে, সেই তো কত রকম। এখানে আমার জন্য ডিম বই নিয়ে চলে এসেছে, এরকম প্রচুর গল্প আছে, বলো, একদিনে তো শেষ হবে না। সবজি বই নিয়ে চলে আসছে, ধীরে ধীরে। তখন ব্যস্ততা ছিল, কিন্তু খুব সুন্দর ছিল। নরদিনী চুপ করে বসে হাই তুলছে। তোর চ্যানেলের নাম কি? মা সময়ে তোর একটু প্রমোশন করে মায়ের গল্পটা বলো। তোর চ্যানেলের নাম কি? সোমাশ্রীস ওয়ার্ল্ড। ঠিক আছে, আমি লিংকটা দিয়ে দেবো। তো দেখতে, মিষ্টি মেয়েটাকে দেখতে চাইলে এই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, তাই তো? তুই ভিডিও দিবি তো? হ্যাঁ, দেবো। সাবস্ক্রাইব করাটা আমাকে দেখিয়ে দিও তো, আমি ওটা বড় ভুলে যাই। ঠিক আছে, শিখিয়ে দেবো তোমাকে। তো এই বাচ্চা মেয়েটা শুরু করেছে, এই নতুন স্টার্ট করেছে, এখন ব্লগ বানাচ্ছে। যদি ভালো লাগে, কিন্তু দেখতে বাচ্চা হলে কি হবে, ম্যাথসের টিচার, এর স্টুডেন্টরা সব 12 এ পড়ে না, ম্যাথস পড়াচ্ছে। আর স্ট্যাটিস্টিক্স নিয়ে বিএসসি করেছে, এমএসসি করেছে, এখন আবার বিএডও করছে। দেখতে বাচ্চা, একদিকে স্টুডেন্ট, একদিকে টিচার, একদিকে স্টুডেন্ট আর একদিকে আবার 12 এর ছাত্ররাও আছে, আবার কেজিরও আছে না, নার্সারি টু 12 পড়া। আবার একদিকে রান্নাও করছে, ভিডিও বানাচ্ছে, কাজে আপনারা ফলো করুন। এটা এখানকার রথ। এই রথের মেলাতেই আগেরবার এসেছিলাম। রাবণ কাটা রথের মেলা হয় এখানটায়। রাম রাবণকে বধ করে সেই প্রচলিত নাম রাবণ কাটা রথ। এখানকার রথটা সেই জগন্নাথের রথ নয়, রাবণ কাটা রথ। রাম রাবণকে কাটবে। এইটা হলো এই চাতরা গ্রামের প্রাইমারি স্কুল। এখন তো অনেক বড়, অনেক সুন্দর হয়ে গেছে, কিন্তু এই স্কুলে এককালে পড়াতেন দাদু, মানে মায়ের বাবা। বাবা তো এখন আর বেঁচে নেই, কিন্তু বাবা যখন বেঁচে ছিলেন তখন দীর্ঘ জীবন এই স্কুলেই তিনি পড়িয়েছেন সব ছাত্রদের। এমন সব ঘটনা আছে যে টিচার ছাত্রকে খুঁজে বের করে এনেছে গ্রাম থেকে, ধরে এনে তাদেরকে পড়াতেন। এখনকার দিনে এরকম টিচার আর কোথায় বলুন তো? যে ছাত্র ছুটছে পিছনে, টিচারও ছুটছে, যে ছাত্রকে তো পড়াশোনাটা করতেই হবে, দাঁড়াতেই হবে। নিজের মনে করে ছাত্রদেরকে পড়ানো হতো তখনকার দিনে। তারপরে ঢুকলাম মায়ের স্বাস্থ্য কেন্দ্রটায়। কতদিন হয়ে গেছে এখানে মা কাজ করেছে, আবার তারপরে দীর্ঘ 3-4 বছর হয়ে গেছে যখন তিনি আর এখানে নেই। কিছুদিনের রিটায়ারমেন্টের জীবন, আর তার আগে কিছুদিন সময় তিনি কাটিয়েছিলেন অন্য আর একটা সেন্টারে। কিন্তু তার আগে দীর্ঘ 40টা বছর এই স্বাস্থ্যকেন্দ্রের 4 দেওয়ালের মাঝখানে কেটে গেছে তার জীবন। এটা তোমার অফিস ছিল? এটা দিদির অফিস ছিল। বাহ, এখানে আমার পিসিমণি বসতো, পিসিমণি বসার জায়গা। এগুলো তুমি সাজিয়েছিলে না অন্য কেউ? পরে আমার লেখাগুলো এডিট অনেক প্রোগ্রাম আছে তো, নতুন করে সাজাতে। সরকার থেকে পাঠানো হয় বিভিন্ন এরকম তথ্যচিত্র, সেগুলোকে এখানে টানিয়ে রাখতে হয় মানুষকে
অবগত করাতে হয় বিভিন্ন রোগ ব্যাধি থেকে বাঁচার উপায়। কিরকম লাগবে বলতো তুই যদি তোর ওই যে প্রাইমারি স্কুলে ঢুকিস, পুরনো কলেজে ঢুকিস, কিরকম সেই নস্টালজি। তবে এই হলো মায়ের রেজিস্টারের খাতা। এরকম একটা মোটা বই নিয়ে সব সময় বসে থাকতে হতো। খুবই দায়িত্বপূর্ণ কাজ, তাই একটা ইনফরমেশন এদিক থেকে ওদিক হলে অনেক সমস্যা হয়ে যাবে। স্বাস্থ্যকেন্দ্র ঘুরে এবার আমরা ফেরার পথ ধরলাম। এরপরে চলুন আপনাদেরকে নিয়ে যাই মায়েদের পুরনো মাটির বাড়ি যে আছে সেইখানে। দাদু আর তার ভাইয়ের হাতে তৈরি এই বাড়ি, যেখানে মায়েরা ছোট থেকে 10 ভাই বোন বড় হয়েছে, মানে খুড়তুতো জ্যাঠতুতো মিলিয়ে 10 ভাই বোন। হ্যাঁ, এটা কি এই মাটির এইভাবেই ধাপ। হ্যাঁ হ্যাঁ, এবার তখন খুব ডাকাতি হতো। হ্যাঁ, এখন কাকার ছিল বন্দুক, হ্যাঁ, যদি উপরতলার দিকে ওঠার চেষ্টা করে, হ্যাঁ, এই দিকটা এই যে সিঁড়িটা আছে না, হ্যাঁ, এই দেখো কি সুন্দর ভাবে করা আছে। হ্যাঁ, এই 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 যে দুটো পাল্লা আছে, হ্যাঁ, এই দুটো পাল্লাকে দিয়ে সিঁড়িটাকে ব্লক করে দিত। ও এটা তো দরজা। হুম, ও এইখানে একটা দরজা আছে, বুঝতেই পারিনি। সিঁড়িটাকে পুরো ব্লক করে দেবে। হ্যাঁ হ্যাঁ, তাই এবার মানুষ উপরে উঠবে কি করে? সেই তো। আর যদিও কাটার চেষ্টা করে, হ্যাঁ তো এ তো উপরে আছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে ও তো সেই সুবিধাটা পাবে না, সুবিধাটা পাবে এই উপরের লোক মারতে পারে, তাই তো বাবা, এটা অদ্ভুত জিনিস দেখা গেল। হ্যাঁ, এটা উপরে তাহলে সিঁড়ি নাকি এটা? এটা তার উপরে যাওয়ার জন্য। ও ভাঙবে এর না, উপরে আরো বিল্ডিং, আরো রুম আছে। ক্র্যাক হয়ে গেছে। হ্যাঁ, অনেক পুরনো তো। এখন সব বন্ধ করে দিয়েছে। এটা বাবার প্রথম যখন চাকরি পেয়েছিল, যখন ওই 24-25 বছর বয়স, হ্যাঁ, তখন থেকে হয়তো 30-এর মধ্যে, বাবার 30 বছরের মধ্যে ঘরে। ওইটা বাবা বানিয়েছে তো দাদু বানিয়েছে? হ্যাঁ, দাদু বানিয়েছিল প্রথম জীবনের প্রথম ঘর। ও বাবা, এই উপর তলাটা এখন আর কেউ নেই? সবই এগুলো দাদু করেছে। না, উপরে ঢোকা যায় না, বন্ধ হ্যাঁ, করে এখন দিয়েছে। নিচে বন্ধ আছে। দেখি বন্ধ আছে। এইদিকে দরজা, দুদিকে দুটো রুম, ও এই রুম আর ওই রুম। হ্যাঁ, এই দেখো কেউ নাই। ভেতরটা একটুখানি, এই দেখো এই রুম, ঈশ্বরী পায়ের রুম, এইদিকে একটা room। ও, এখানে দরজাও আছে। এদিকে আবার সিঁড়ি উপরে যাওয়ার জন্য, আরো উপরে যাওয়া যায়। এই তো এখানে গলি আছে, সব মাটির 3 তলা বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এদিকে আবার সে সিঁড়ি উপরে উঠে যাওয়া যায়। ওইটা হলের মতো। হুম, ঠিক আছে। এই দেখো বনি দিদি লেখা, এদিকে বারান্দা আছে, দেখবে কত কিছু আছে। এই যে রাস্তা বারান্দা। তাই তো, এটা কি সুন্দর বারান্দাটা গো। এটা সিমেন্টের তৈরি। হ্যাঁ, এটা সিমেন্টের। পরে এটা আবার পরে এটা আগে হয়েছে। ও, এটা জয়েন্ট ছিল, মানে আসা যাওয়া যেত। ভাই তো, হ্যাঁ আগে এটা দিয়ে সবাই ছিলাম। হ্যাঁ, পরে তাই যেহেতু তো, 2 ভাই, তখন আবার ওটা পরে হয়েছে। পরে হয়েছে। হুম। আর এই বাড়িটা থেকে ওই বাড়িটা যাওয়া যেত। হুম, এই বাড়ি থেকে এই বাড়ি যাওয়া। এখন ধুলো হয়ে ময়লা হয়ে গেছে। হ্যাঁ, সব ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, উপরের ছাদগুলো ভেঙে ভেঙে গেছে। যে কামারপুকুর জয়বাটির যে ঠাকুরের ঘর আছে না, হ্যাঁ, এই ঘর, এই দিকটা কি গো? এইটা এটা ইয়ে জানলা। জানলা হ্যাঁ, খোলা যায়? হ্যাঁ, জানলা আছে তো। এগুলো সব কাকার, এই যে আমাদের পিছন দিকটা। ও, কি রকম। হ্যাঁ, তখনকার দিনের বাড়ি। এই বাড়িটা, এই যে আমাদের যে রান্না খাওয়া করতাম ওই জায়গাটা। হ্যাঁ বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, এইরকম জানলা। পিছনে বাগান টাগান ছিল, এই দিন বাগান ছিল। কি রকম। হ্যাঁ, এখনকার সব থেকে সিঁড়িটা অবাক। সিঁড়িটা অবাক, সত্যি তাই। পুরোটা মানে চড়া দেখবো ওটা। এই দেখো, এই এতটা চওড়া। হ্যাঁ, আর 2 ফুট হবে। 2 ফুট কি করে বেশি? হ্যাঁ, 2 ফুট উপরটা, 2 নিচটা আরো ফুটের মোটা। মতো, নিচটা আরো, এইরকম পিরামিডিক্যালি হয়ে গেছে, নিচটা আরো ডবল, আরো মোটা হবে বাবা। এটা তো এইটা মাটির, এগুলো মানে ভিতরে কি কি দেওয়া থাকে? প্লেন মাটি।
আর কিছু না, মাটিকে পচিয়ে হ্যাঁ এবার ওতে ওই যে বিচিলি হয় না, বিচিলি যাই না, মাটিটা ফেটে যেতে পারে তো, তাহলে একটা থেকে মাটি অংশ ছেড়ে যেতে পারে, হ্যাঁ সেই জন্য বিচিলি আর মাটি একসাথে ওটাকে পায়ে করে অনেক দিন ধরে 10-15 দিন ওকে শক্ত করা হয়, ওই জল দিলে শক্ত হয়। হ্যাঁ সেই শক্ত মাটিটা এবার 3-4 জন নিয়ে এরকম করে তুলে 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 উপর দিকে নিয়ে এসে একজন বসে থাকে এটার উপরে, হ্যাঁ ওই পরপর বসিয়ে একটা শলা কিছু নিয়ে সোজা করে যায়, কোনো উলন টুলন ছিল না, হ্যাঁ যে উলন ধরে যে মাপবে সে আন্দাজি, চোখের আন্দাজি, আমরা নিজের চোখে দেখেছি তো, হ্যাঁ সে একাই করে দিত। একটা দেওয়াল হবে 1 ফুট, হ্যাঁ সারাদিন হবে, এ হই শেষ, আবার ওটা শোকাবে যখন 10 দিন পরে আর একটা দেওয়াল হবে। একটার মাটির বাড়ি দোতলা পর্যন্ত তৈরি করতে প্রায় 6 মাস লাগবে। 6 মাস, বাপরে। হ্যাঁ, আর এইগুলো তখনকার এই হুড়কো দেওয়া, সব ডাকাতের জন্য এরকম করা ছিল। এগুলো সব আমাদের ওই দিকটা দেখবে সব এই গোজাল দিয়ে এগুলো লাগানো। তারা কি গোজাল মানে? এগুলোকে গোজাল বলে, এই লোহার এরকম মাথা ইয়ে করে। ও ঠিক আছে, ওটা দিলে কি হয়? এটা ঘন ঘন করে যদি সব আমাদের দিকটাই আছে, ঘন ঘন করে সব যদি দেওয়া হয়, তাহলে তখন যে কুড়াল বা দা দিয়ে যে ভাঙার চেষ্টা করবে, এটা ভাঙতে পারবে না, আঘাত পাবে। কাঠ তো কেটে যাবে, তাহলে লোহাতে আটকে যাবে, কাটতে পারবে না, আটকে যাবে। সেই জন্য এরকম ভাবে বানাতে পারবে। সব এরকম কত রকম আছে। হ্যাঁ, এটা শুধু এই বাইরেটাতেই লাগানো। হ্যাঁ, এটা এখানটা একটু ভেতরে তাই, ওই মেইন দরজাতে আরো শক্ত, আরো বেশি করে দেওয়া আছে গোজাল। গোজাল গোজাল গজাল, বাবা। আরে উপরে এগুলো করি বর্গা নাকি, নাকি কিসের তৈরি? কাঠ তো এগুলো, কাঠ, সাঙ্গা বলে, সাঙ্গা এখানকার প্রচলিত কথাই সাঙ্গা। সাঙ্গা। এই ঘরটা খুলে দেখা, বন্দুক আছে সেই। কোন ঘরটা? এই ঘরটা? ওইদিকে যাও। আচ্ছা, এই ছাদটা কি মাটির নাকি? হ্যাঁ, এটা মাটি, এতে বাঁশ দিয়ে আছে, খালি খালি করে বাঁশের উপর এটা মানে বালি মাটি জমে গেছে। বাবা, এটাও মাটি, নিচটাও মাটি, এতেও নিচে বাঁশ, উপরে মাটি দেওয়া আছে, বাঁশের নিচের দিকেও মাটি দেওয়া আছে। ওই একটা ঘর আছে। এই গ্রামটা কামারপুকুর, জয়রামবাটি এই লাইনেই অবস্থিত। আর সেই কারণে মামু বলছিলেন যে এখানকার গ্রামগুলো সব মানে ওই সব জায়গার গ্রামের মতোই এখানকার বাড়ির স্ট্রাকচারগুলো, সব বাড়ি নাকি ভাবে তৈরি করা হতো। এক একটি বাড়ি 2 তলা 3 তলা, কিন্তু সম্পূর্ণ মাটি দিয়ে নির্মিত। ভাবা যায়? আমার তো ভাবলেই মনে হয় মাটির বাড়ি বোধহয় খুব অপোক্ত হবে, কিন্তু একেবারেই না, সিমেন্টের মেঝের মতো শক্ত লাগছে দেওয়ালগুলো। সেই তখনকার দিনে কাকার বন্ধু, ও কাকার এটাচি, তখনকার কাকা খুব সকালও ছিল তখন, এটাচি উঠছে কাকা, সেটাচি। আর কাকা খুব বন্দুক স্বীকার করতে পারে, সেই বন্দুকের বাক্সটা আছে, বাকি বন্দুকটা নাই। ওই যে বন্দুকের বেল বন্দুকটা। বাবা, ওটা বন্দুকের বাক্স? এত বড় বন্দুক? হ্যাঁ, গাদা বন্দুক বড় তো। ও বাবা, এইটা বাক্স? হ্যাঁ, বন্দুকটার ভিতরে থাকবে মাথার কাছে। বাপরে, মাথার কাছে নিয়েছো তো? হ্যাঁ, যদি কেউ কিছু অ্যাটাক ফ্যাটাক করে। বন্দুক তাড়াতাড়ি বার করতে হবে তো। বাবা, এখানে মশারি টানালে তো তোমার এটা লেগে যাবে। মশারি টানাবে কি করে? তখন তো পাকা ছিল না, এগুলো তো পরে হয়েছে। ও, এটা ভেঙে গেছে, ছিল না। এই যে কাঠটা এখানে দেখা যাচ্ছে, মাটিটা ভেঙে গেছে মনে হয়। ভেঙে গিয়ে এটা পড়ে গেছিল নাকি? তখন ফার্স্ট যখন খাট তৈরি হয়, হ্যাঁ, তখন ওই 2টো খাট এসেছিল, বুঝলে? হ্যাঁ, 2 ধারে 2টো খাট হয়েছিল। ওই যে দাদা যে নিচে আমাদের ওটা আছে, ওটা, আর কাকা তখন বলে আমি এই ডিজাইন করব, কাকা এটা করেছিল। তখন প্রথম খাট এলো, তখন কোনো ছেলে মেয়ের বিয়ে হয়নি। ও, এরম খাট। বাবা, কত হিস্ট্রি। হ্যাঁ, এই যে কাকার স্কুলের ছবি, এটা একদম স্পষ্ট। কবেকার? হ্যাঁ, স্কুলের ছবি। তখনকার দিনে ছবি তোলা যেত। কি লেখা আছে পড়তে পারছো? ও বাণীপুর, ও ডান দিক হইতে প্রথম সারি, নামগুলো লেখা আছে। হ্যাঁ, জিনিস গো, এইসব ইতিহাস তো শহরে তুমি পাবে না, গ্রামেই পাবে। শহরটা তো মানে পরে পরে তৈরি হয়েছে, সবই নষ্ট হয়ে গেছে পুরোনো জিনিসগুলো। আগে যখন এসেছি তখন মামাদের বাড়ি বলতে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখন বাইরেটায় বাম দিকে যে বাড়িটা দাঁড়িয়ে আছে, ওই বাড়িটাতেই থেকেছি। বেশ মজা হতো। গ্রামের বাড়ি কিন্তু ঠান্ডা বিরাট হয়, গ্রীষ্মকালেও মাটির বাড়ি বেশ ঠান্ডা। ইতিহাসের উপর দিয়ে হাঁটছি যেন মনে হচ্ছে। কতদিন আগে দাদু তৈরি করেছেন এই বাড়ি,
কি ভেবে তৈরি করেছিল, কত স্বপ্ন নিয়ে তৈরি করেছিল, ছেলে মেয়েরা থাকবে, বড় হবে, হয়েওছে তাই, ছেলে মেয়েরা থেকেওছে, বড়ও হয়েছে, সবাই প্রতিষ্ঠিত হয়েছে। এই সেই শোয়ানো দরজা, কি অদ্ভুত দরজা বলুন তো, পুরো রাইট অ্যাঙ্গেলে অবস্থিত দরজা। এর আগে কখনো এরকম দরজা হয় আন্দাজই ছিল না আমার। এই যে এইটা হলো সেই বাড়িটা, যেই বাড়িটায় আমি থেকেছি আগের বার এসে। দিদা এই সামনেটাতেই বসে থাকতো সব সময়। এখন দিদা চলে গেছে নতুন বাড়িতে, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে জায়গাটা। এখানে আশেপাশে যত মানুষ থাকেন সকলেই এই মান্না পরিবারেরই জ্ঞাতি গোষ্ঠী। সমস্ত গ্রাম ঘুরে ফিরে এলাম চানবেলায় ঘরে। আজকের মেনুতে ছিল মুড়ি, শসা আর তার সাথে কসুরি মেথি ফোড়ন দিয়ে তৈরি দারুণ টেস্টি ঘুগনি। ঘুগনিটা যা তাড়িয়ে তাড়িয়ে এনজয় করলাম শীতের দিনে, বেশ ভালো লাগলো। তারপরই মামিমা চাপিয়ে দিয়েছিল মাংস। চিকেন রান্না হচ্ছে আজকে। আমি এসেছি, আরও সবাই এসেছি, সব মিলিয়ে আজকে বেশ একটা পিকনিকের মরশুম। চিকেনটা কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। তবে শরীরের কারণে এখন আবার সবাই ওই তেল কম খায়, নুন কম খায়, ঝাল কম খায়। সেটার জন্য সেই সমস্ত নিয়ম নিষেধ মেনেই আমাদের রান্নাবান্না চলছে। ডাল করা হয়েছে, চাটনি হয়েছে, বেগুন ভাজা, পালং শাক দিয়ে একটা কিছু তরকারি মতো হবে, আর তার সাথে মাংস গরম গরম। ওফ, দুপুরের খাওয়াটা এতেই জমে যাবে। আচ্ছা, আপনাদেরও বাড়িঘরগুলো কি এরকমই হয়ে গেছে? খাবার রান্না করার আগে 14 বার ভাবতে হয় যে কোন কোন খাবারে নিষেধাজ্ঞা আছে। কি জানি, আমাদের বাড়িগুলো এখন সব জায়গায়, যেখানেই যাই, শহর কিংবা গ্রামে, যত আত্মীয় স্বজন আছেন প্রত্যেকেরই বাড়িতে দেখেছি খাবারে সবাই বলবে তেলটা কম দেবো, নুনটা কম দিও, চিনিটা কম দিও। চিনি আর তেল তো বিশেষ করে মানুষ খাওয়া কমিয়ে দিয়েছে। এই দেখুন, কথা বলতে বলতে কে এসে হাজির। বাবা বলেছিল যে আসবো না, আজকে আমার টেস্ট ম্যাচ আছে, বিরাট ইম্পর্টেন্ট খেলা, তোরা যা মামা বাড়ি, আমি থাকবো। দিয়ে তারপরে চলে এসেছে দেখছি টুকটুক করে দুপুরবেলায়। ভালোই লাগছে দেখতে, বাবাকে কি বলুন। আর এদিকে মাংসও ফুটে গেল, আলু দিয়ে মাংস দিয়ে বেশ সুন্দর ঝোলটা হয়েছে। সেই লাল করে টকটকে ঝোল, ওই যে বললাম এখন আর আমাদের বাড়িগুলোতে কেউ বানায় না। আগে সেই ছোটোবেলায় শুনতাম তেল ভাসবে, লাল টকটক করবে, সেই ঝোলের যা স্বাদ হবে অসাধারণ। কিন্তু এখন সবই ওই হালকা পাতলা রান্নার দিকেই আমরা চলে গেছি, কিন্তু খেতে ভালোই লাগে হালকা পাতলা রান্নাগুলো। দুপুরবেলায় পাতে পড়লো গরম গরম ভাত, শাক, বেগুন ভাজা, আলু ভাতে, গরম গরম লাউ দিয়ে ডাল, আর তার সাথে মাংস। ছাদে যাওয়া হচ্ছে, আলু তোলা দেখব। দেখছে নিচে বাবা দাঁড়িয়ে আছে, খেয়ে দিয়ে আবার চলে যাচ্ছে নিজের বাড়িতে, ওখানে গিয়ে আবার টেস্ট খেলা দেখবে। আর আমি আর মা আজকে রাতটা কাটিয়ে যাব এখানে, 2 রাত কাটিয়ে তারপরেই ফিরেছিলাম আমাদের নিজেদের বাড়িতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। জানি অনেক বড় হয়ে গেল, কিন্তু অনেক অনেক টুকরো টুকরো ঘটনা, কোনটাই বা বাদ দিই, কোনটাই বা রাখি, সব ঘটনাই তো আমার রাখতে ইচ্ছে যাচ্ছে। যদি আপনারা বোর হন তাহলে মাঝপথে ছেড়ে দেবেন, কোনো ব্যাপার না। আর যদি এতক্ষণ অবধি দেখে থাকেন তাহলে আশা করি ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে, তাই জন্যই এতক্ষণ ধরে সাথে আছেন। তো সেরাম যদি হয় তাহলে একটা অবশ্যই লাইক করে দিয়ে যান। একটা লাইক অনেক অনেক মানুষের কাছে এই ভিডিওটাকে পৌঁছে দিতে সাহায্য করে। তো অনেক অনেক ভালো লাগবে আমার যদি একটা লাইক বাটনে আপনি টিপে দিয়ে যেতে পারেন। কিন্তু সেটাই তো সব জীবনের কথা নয়, আপনার ভালো লাগলো কিনা সেটা আসল। যদি ভালো লেগে থাকে, যদি পারেন একটা কমেন্ট দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ভিডিওতে। ততক্ষণ অবধি আপনাদেরকে এখন আজকে জানাই বাই, টাটা।
এই মানুষ যেমন চিৎকার করে তেমনি তো